নমস্কার। জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর। আগের ভিডিও দুটিতে রবীন্দ্রনাথ তার বিলাতে অবস্থানকালীন ঘটনাবলী এবং অভিজ্ঞতার কথা বিস্তৃত করেছেন এবং আগের ভিডিওতেই তিনি বিলাত থেকে ফিরে আসার কথা বলেছেন। আজকে লোকেন পালিত বলে একটি পর্ব পাঠ করব। আমাদের ছাত্র জীবনে অনেক সময় কর্মজীবনেও হয়েছে যে 2-4 বছরের ছোট বা বড় বন্ধু আমাদের জীবনে থাকতো এবং সেই সব বন্ধুরা আমাদের বিভিন্ন জনের জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং যার জন্য তাদের স্মৃতি আমাদের সারা জীবন মনে থাকে। তো রবীন্দ্রনাথের জীবনেও লোকেন পালিত বলে একজন বন্ধুস্থানীয় ব্যক্তি ছিলেন, যিনি রবীন্দ্রনাথের থেকে বছর চারেকের ছোট ছিলেন, কিন্তু বন্ধুস্থানীয়। তো সেই ব্যক্তি সম্পর্কে সেই কিছু স্মৃতি তিনি আমাদের জন্য লিখে রেখে গেছেন, সেটি আজকে পড়ব। লোকেন পালিত। বিলাতে যখন আমি ইউনিভার্সিটি কলেজে ইংরেজি সাহিত্য ক্লাসে, তখন সেখানে লোকেন পালিত ছিল আমার সহাধ্যায়ী বন্ধু। বয়সে সে আমার চেয়ে প্রায় বছর চারেকের ছোট। যে বয়সে জীবন স্মৃতি লিখিতেছি সে বয়সে 4 বছরের তারতম্য চোখে পড়িবার মতো নহে, কিন্তু 17 বছরের সঙ্গে 13 বছরের প্রভেদ এত বেশি যে সেটা ডিঙাইয়া বন্ধুত্ব করা কঠিন। যখন রবীন্দ্রনাথ তার পরিণত বয়সে তার জীবন স্মৃতি যখন এটা লিখছেন, সেই বয়সে এসে 4 বছর 5-7 বছরের বয়সের তফাতের বন্ধুদের মধ্যে তফাত করাটা কঠিন হয়ে পড়ে। প্রায় একই রকমের দেখা যায়। অনেক সময় এমনও হয়, আমার ক্ষেত্রেই এমন ঘটেছে, আমাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই ঘটে, যে বয়সে যে আমার থেকে অনেকটাই ছোট, কিন্তু চেহারা, স্বাস্থ্যে, চালচলনে, ভারিক্ষী কোনায় তাকে আমার থেকে অনেক সময় বড় বলে মনে হয়। তাই এই পরিণত বয়সে এসে বয়সের যে তারতম্যটা, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে না, যেটা অল্প বয়সের ক্ষেত্রে থাকে। কারণ 17 বছরের সঙ্গে 13 বছরের প্রভেদ। 17 বছরের ছেলেটি কাছে 13 বছরের ছেলেটি অনেকটাই ছোট হওয়ার কথা। কারণ শুরুর জীবনে বয়সের কণ্ঠস্বরে, ভাবনা চিন্তায়, কথাবার্তায়, এই সব দিক দিয়ে খুব দ্রুত পরিবর্তন ঘটতে থাকে। তাই 13 থেকে 17 ফারাক অনেকটা বেশি। সেই কথাই রবীন্দ্রনাথ লিখেছেন। তাই তিনি লিখছেন যে যে বয়সে জীবন স্মৃতি লিখিতেছি সে বয়সে 4 বছরের তারতম্য চোখে পড়িবার মতো নহে, কিন্তু 17-র সঙ্গে 13-র প্রভেদ এত বেশি যে সেটা ডিঙাইয়া বন্ধুত্ব করা কঠিন। কিন্তু এই বালকটি সম্বন্ধে সে বাধা আমার মনে একেবারেই ছিল না। তাহার একমাত্র কারণ, বুদ্ধিশক্তিতে আমি লোকেনকে কিছুমাত্র ছোট বলিয়া মনে করিতে পারিতাম না। ইউনিভার্সিটি কলেজের লাইব্রেরিতে ছাত্র ও ছাত্রীরা বসিয়া পড়াশোনা করে। আমাদের দুইজনের সেখানে গল্প করিবার আড্ডা ছিল। সে কাজটা চুপি চুপি সারিলে কাহারও আপত্তির কোনো কারণ থাকিত না। কিন্তু হাসির প্রভূত বাষ্পে আমার বন্ধুর তরুণ মন
একেবারে সর্বদা পরিস্ফুট হইয়াছিল। সামান্য একটু নাড়া পাইলে তাহা সশব্দে উচ্ছ্বসিত হইয়া থাকিত। সকল দেশেই ছাত্রীদের পাঠনিষ্ঠায় অন্যায় পরিমাণ আতিশয্য দেখা যায়। আমাদের কত পাঠরত প্রতিবেশিনী ছাত্রীর নীল চক্ষু নীরব ভৎসনা কটাক্ষ আমাদের সরব হাস্যালাপের উপর নিষ্ফলে বর্ষিত হইয়াছে, তাহা স্মরণ করিলে আজ আমার মনে অনুতাপ উদয় হয়। কিন্তু তখনকার দিনে পাঠ্যাভ্যাসের ব্যাঘাত পীড়া সম্বন্ধে আমার চিত্তে সহানুভূতির লেশমাত্র ছিল না। কোনোদিন আমার মাথা ধরে নাই এবং বিধাতার প্রসাদে বিদ্যালয়ের পড়ার বিঘ্নে আমাকে একটু কষ্ট দেয় নাই। এই লাইব্রেরি মন্দিরে আমাদের নিরবচ্ছিন্ন হাস্যালাপ চলিতে বলিলে অত্যুক্তি হয়। সাহিত্য আলোচনাও করিতাম। সে আলোচনায় বালক বন্ধুকে অর্বাচীন বলিয়া মনে করিতে পারিতাম না। যদিও বাংলা বই সে আমার চেয়ে কম পড়িয়াছিল, কিন্তু চিন্তা শক্তিতে সেই কমিটুকু সে অনায়াসেই পোষাইয়া লইতে পারিত। আমাদের অন্যান্য আলোচনার মধ্যে বাংলা শব্দতত্ত্বের একটা আলোচনা ছিল। তাহার উৎপত্তির কারণটা এই, ডাক্তার স্কটের একটি কন্যা আমার কাছে বাংলা শিখিবার জন্য উৎসাহ প্রকাশ করিয়াছিলেন। তাহাকে বাংলা বর্ণমালা শিখাইবার সময় গর্ব করিয়া বলিয়াছিলাম যে আমাদের ভাষায় বানানের মধ্যে একটা ধর্মজ্ঞান আছে, পদে পদে নিয়ম লঙ্ঘন করাই তাহার নিয়ম নহে। তাহাকে জানাইয়াছিলাম ইংরেজি বানান রীতির অসংযম নিতান্তই হাস্যকর। কেবল তাহা মুখস্থ করিয়া আমাদিগকে পরীক্ষা দিতে হয় বলিয়াই সেটা এমন শোকাবহ। কিন্তু আমার গর্ব টিকিল না। দেখিলাম বাংলা বানানো বাঁধন মানে না, তাহা যে ক্ষণে ক্ষণে নিয়ম ডিঙ্গাইয়া চলে, অভ্যাসবশত এতদিন তাহা লক্ষ্য করি নাই। তখন এই নিয়ম ব্যতিক্রমের একটা নিয়ম খুঁজিতে প্রবৃত্ত হইলাম। ইউনিভার্সিটির কলেজের লাইব্রেরিতে বসিয়া এই কাজ করিতাম। লোকেন এই বিষয়ে আমাকে যে সাহায্য করিত, তাহাতে আমার বিস্ময় বোধ হইত। তাহার পর কয়েক বৎসর পরে সিভিল সার্ভিসে প্রবেশ করিয়া লোকেন যখন ভারতবর্ষে ফিরিল, তখন সেই কলেজের লাইব্রেরি ঘরে হাস্যোচ্ছ্বাস তরঙ্গিত যে আলোচনা শুরু হইয়াছিল, তাহাই ক্রমশ প্রশস্ত হইয়া প্রবাহিত হইতে লাগিল। সাহিত্যে লোকেনের প্রবল আনন্দ আমার রচনার বেগকে পালের হাওয়ার মতো অগ্রসর করিয়াছে। আমার পূর্ণ যৌবনের দিনে সাধনার সম্পাদক হইয়া অবিশ্রাম গতিতে যখন গদ্যপদ্যর জুড়ি হাঁকাইয়া চলিয়াছি, তখন লোকেনের অজস্র উৎসাহ আমার উদ্যমকে একটুও ক্লান্ত হইতে দেয় নাই। তখনকার কত পঞ্চভূতের ডায়ারি এবং কত কবিতা মফস্বলে তাহারই বাংলা ঘরে বসিয়া লেখা। আমাদের কাব্যালোচনা ও সঙ্গীতের সভা কতদিন সন্ধ্যা তারার আমলে শুরু হইয়া সুখ তারার আমলে ভোরের হাওয়ার মধ্যে রাত্রের দীপশিখার সঙ্গে সঙ্গেই অবসান হইয়াছে। সরস্বতীর পদ্মবনে বন্ধুত্বের পদ্মটির পরেই দেবীর বিলাস বুঝি সকলের চেয়ে বেশি। এই বনে স্বর্ণরেণুর পরিচয় বড় বেশি পাওয়া যায় নাই, কিন্তু প্রণয়ের সুগন্ধি মধু সম্বন্ধে নালিশ করিবার কারণ আমার ঘটে নাই। লোকেন পালিশ সম্পর্কে এই ছিল তার স্মৃতি। আজকে আমরা এইটুকুই পড়ব, আর পরবর্তী পর্বের দিকে আর আমরা পা বাড়াবো না। পরবর্তী পর্বটি আবার পরবর্তী ভিডিওর মধ্যে রাখব। ততক্ষণের জন্য নমস্কার।